হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিএসি একাডেমি। তোমরা সবাই জানো যে ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সেই পরীক্ষার যে আনসার কি সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তো মোটামুটি একটা আইডিয়া সবাই করতে পারছো কি কেমন কার কি স্কোর হয়েছে। এবং আমরা জানি এরপরে আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট ধাপ আছে সেটা হলো ইন্টারভিউ। আর ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে কিন্তু প্রচুর ছেলেমেয়ের মধ্যে কিছু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। ফার্স্ট অফ অল দেখো, এই যে ইন্টারভিউ, এটা তো মেনলি যেটার ওপর বেস করে এই ইন্টারভিউটা হচ্ছে সেটা হলো তোমার বেসিক নলেজ। মানে এখানে কেউ এক্সপেক্ট করছে না যে তোমার মারাত্মক কিছু নলেজ থাকতে হবে, তোমার বেসিক যে সেন্স সেটা আছে কিনা সেটা কিন্তু থাকা দরকার। এবার আমার যে সাবজেক্ট সেটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের ওপরও কিন্তু বেসিক কিছু জিনিস তোমাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে জেনে যেতে হবে। একদম বেসিক কিছু জিনিস, মানে এমন নয় যে তোমাদেরকে আর্টিকেল জিজ্ঞেস করবে বা কোনো অ্যামেন্ডমেন্ট জিজ্ঞেস করবে, সেটা নয়। কিন্তু একদম বেসিক জিনিস কয়েকটা তোমাদেরকে কিন্তু আমি বলে দেবো, যেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবং এই ক্লাসটা যখন তোমরা দেখবে তখন অবশ্যই একটু নোট ডাউন করে নেবে যে যে ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো বা আসতে পারে। যেমন ধরো, এটা যেহেতু আলটিমেট তোমরা স্কুলে চাকরি করবে এবং তোমরা সরকারি চাকরি করবে, তাই এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে সরকারি চাকরি করার যে অধিকার সেটাও কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো কোন আর্টিকেলে সেটার কথা বলা আছে, একটা ছোট ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিও। তোমাদের শুধু এইটুকুনি জানলেই হবে, রাইট টু পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ যে সরকারি চাকরি করার অধিকার, সেই রাইট টু পাবলিক এমপ্লয়মেন্ট সেটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এবং যদি জিজ্ঞেস করে এটা কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তোমাদের উত্তর হবে আর্টিকেল 16, অর্থাৎ 16 নম্বর ধারায় এটার কথা বলা আছে। পাবলিক এমপ্লয়মেন্ট অর্থাৎ সরকারি চাকরির অধিকারের কথা বলা আছে। আরেকটা ইনফরমেশন তোমরা জানে রাখবে, যেহেতু তোমরা স্কুলের আলটিমেট তোমাদের কাজটা হবে, নন টিচিং স্টাফ হলেও সেটা তো কাজটা তো স্কুলেই হবে। তো সেই ক্ষেত্রে স্কুল রিলেটেড কিছু ইনফরমেশন বা এডুকেশন রিলেটেড ইনফরমেশন তোমাদেরকে জেনে রাখতে হবে। যেমন একটা ইনফরমেশন তোমাদের আসতে পারে, সেটা হলো রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অর্থাৎ আমাদের যে 6 থেকে 14 বছরের বাচ্চাদেরকে বিনামূল্যে যে এডুকেশনের কথা বলা হচ্ছে সেটা কোন সংবিধানের ধারায় বলা আছে, এটা একটা প্রশ্ন। এবং এই আইনটা আমাদের দেশে ইমপ্লিমেন্ট হচ্ছে কত সালে এবং আইনটা সরকার লাগু করছে কত সালে, তিনটেই কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে এখানে একটা ইনফরমেশন তোমরা জেনে রাখো, এইটা সংবিধানের আর্টিকেল 21A ক্লজ 21 ক্লজ এতে কিন্তু বেসিক্যালি এই রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা আছে 21A, এটা একটা ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন, যদি তোমাকে জিজ্ঞেস করে আইনটা কবে হয়েছে, আইনটা যেটা হয়েছে সেটা হলো রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। যদি বলে এই আইনটা কবে পাস হয়েছে, সেটাও ইম্পর্টেন্ট, সেটা হলো 2009 সালে। আর যদি জিজ্ঞেস করে যে আইন তো পাস হলো কিন্তু আলটিমেট ভারত সরকার এটাকে লাগু করেছে কবে, এটাকে লাগু করেছে কবে, এটা একটা ইনফরমেশন হতে পারে কনস্টিটিউশন রিলেটেড। এটা লাগু হয়েছে বা এই পার্টিকুলার যে আইনটা সেটা এনফোর্স হয়েছে, যদি জিজ্ঞেস করে এনফোর্স হয়েছে, আমরা আনসার বলবো 1 এপ্রিল 2010। 2010-এর 1 এপ্রিল এই পার্টিকুলার আইনটা কিন্তু এনফোর্স হয়েছে। তো এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো তোমরা একটুখানি মাথায় রাখবে, আমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, স্কুল মানে আমরা সবাই জানি স্কুলে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীত আমাদের কিন্তু অনেকে ভাবে জনগণমন, তা কিন্তু নয়। জনগণমন হলো আমাদের দেশের ন্যাশনাল অ্যানথেম, ঠিক আছে। আর জাতীয় সঙ্গীত বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝে, জাতীয় গান, ন্যাশনাল সং, সেটা হলো বন্দে মাতারাম, ঠিক আছে, সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। একটা প্রশ্ন আসতে পারে যে এই ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম দুটোই, মানে সেটা বন্দে মাতারামের কথা আমি বলছি এবং তার সাথে জনগণমন অধি দুটোর কথাই বলছি, এই দুটো আমাদের দেশে অফিসিয়ালি অ্যাডপ্ট হয়েছিল কবে,
সেটা একটা ইনফরমেশন তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম এটা অ্যাডপ্ট হয়েছিল গণপরিষদে কবে, সেই ডেটটাও তোমরা মাথায় রাখবে, 24 জানুয়ারি 1950, অর্থাৎ ভারতের সংবিধান যেদিন লাগু হয় তার ঠিক একদিন আগে, দুদিন আগে, এই 24 জানুয়ারি 1950 আমাদের ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যানথেম এটা কিন্তু আমাদের দেশে অফিসিয়ালি অ্যাডপ্ট হয়েছিল, অফিসিয়ালি গৃহীত হয়েছিল। তো এটা তোমরা একটুখানি মধ্যে রাখবে। তার সাথে তোমাদের যে নির্দিষ্ট জেলা, যে জেলায় তোমরা থাকো সেই জেলা সম্বন্ধে কিন্তু একটু আইডিয়া নিয়ে নেবে। যেমন সেই জেলায় কতগুলি ব্লক আছে, সেই জেলায় কতগুলো মহকুমা আছে বা সাব ডিভিশন আছে, সেই জেলার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তার নাম সেটা একটু জেনে রাখা। সেই জেলার ইম্পর্টেন্ট যে সমস্ত বলতে পারো যদি কেউ মানে তুমি কোনো গ্রামাঞ্চলে থাকো, পঞ্চায়েত অঞ্চলে থাকো, তাহলে পঞ্চায়েতে একজন প্রধান থাকেন, সেই প্রধানের নাম তোমরা কিন্তু একটু দেখে নেবে। ধরো তোমরা যদি পঞ্চায়েত অঞ্চলে থাকো তাহলে তো ডেফিনেটলি তোমরা জানো পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েতে একজন প্রধান থাকেন, তো তার যে নামটা সেটা একটু তোমরা দেখে যাবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে। বা ধরো তোমরা যে ব্লক, সেই ব্লকে যে থাকো সেই ব্লকে থাকে পঞ্চায়েত সমিতি, আর এই পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে একজন থাকেন যাকে আমরা বলি সভাপতি। পঞ্চায়েত সমিতিতে একজন সভাপতি থাকেন। তো এই পঞ্চায়েত সমিতিতে যিনি সভাপতি আছেন একটুখানি তার ব্যাপারে দেখে যেও, মানে ইনফ্যাক্ট তার যে নামটা সেটা দেখে গেলেই হবে। বা তোমরা যে জেলা পরিষদে থাকো সেই জেলা পরিষদে যিনি সভাধিপতি, ওখানে জেলা পরিষদে থাকে সভাধিপতি, ঠিক আছে, সেটা একটুখানি দেখে যেও। আবার ধরো ফর এক্সাম্পল তোমরা হয়তো কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে থাকো, তোমরা হয়তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা হাওড়া, আচ্ছা বাই দ্য ওয়ে এটা একটা প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গে কতগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, পশ্চিমবঙ্গে কতগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি হেড তাকে আমরা মেয়র বলি। কি বলি? মেয়র। পশ্চিমবঙ্গে কতগুলো মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সেটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। একটা হলো কলকাতা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। একটা হলো হাওড়া, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। একটা হলো বিধাননগর, বিধাননগর, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। একটা হলো চন্দননগর, চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেন একটা হলো তোমার দুর্গাপুর, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেন আসানসোল, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট শিলিগুড়ি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন অঞ্চলে যদি তোমরা থাকো সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র তার নামটা একটু তোমরা দেখে যাবে, মেয়রের নামটা একটু দেখে যাবে। আর যদি তোমরা কেউ মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো, কেউ যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো তাহলে মিউনিসিপ্যালিটিতে তো মেয়র হয় না, মিউনিসিপ্যালিটিতে যিনি হেড তাকে আমরা বলি চেয়ারম্যান। তাহলে মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান তার নামটাও একটু দেখে যাবে। ধরো তোমরা বড়নগর মিউনিসিপ্যালিটিতে থাকো, কেউ হয়তো দমদমে থাকো, কেউ হয়তো সিউড়িতে থাকো, যেখানেই থাকো না কেন সেখানে যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে সেই মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান তার নাম, মিউনিসিপ্যাল কর্পোরেশন হলে যে মেয়রের নাম তার নামটা তোমরা দেখে যাবে। ঠিক আছে, এটা তো তোমরা গুগলে বা আমাদের ইন্টারনেটে বেসিক ইনফরমেশনই পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। তার সাথে তোমাদের অঞ্চলের যিনি এমএলএ অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধায়ক, তার যে নাম, এবং তার সাথে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ যিনি সাংসদ তার নামটা অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে। ঠিক আছে, তো এগুলো একটু ইনফরমেশন যেগুলো তোমাদেরকে আমার বলার ছিল সেগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখো তার সাথে বেসিক্যালি আমার মনে হয় না স্কুল সার্ভিস কমিশনে এর থেকে ডিটেলে খুব একটা বেশি ইনফরমেশন জোগাড় করে দেবে, তবে কয়েকটা ছোট ছোট ইনফরমেশন আমি তোমাদেরকে বলে যাব যেটা আমার মনে হয় বেসিক যে কোনো মানুষের জানার কথা, তো সেটা তোমরা একটুখানি দেখে রাখবে। যেমন যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমাদের দেশে যে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, এই ফান্ডামেন্টাল রাইটস এটা তো যে কোনো মানুষেরই একটা খুব ইম্পর্টেন্ট অধিকার। তো ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনের কোন পার্টে আছে জাস্ট এইটুকুনি তোমাদের দেখে গেলেই হবে। ফান্ডামেন্টাল রাইটস কনস্টিটিউশনের পার্ট 3-তে রয়েছে। যদি জিজ্ঞেস করে টোটাল ফান্ডামেন্টাল রাইটস কটা আছে, টোটাল ফান্ডামেন্টাল রাইটস আছে 6টা, এটা একটু মাথায় রাখবে। আর যদি জিজ্ঞেস করে রাইট টু এডুকেশন,
রাইট টু এডুকেশন এটাও তো একটা ফান্ডামেন্টাল রাইট। তো রাইট টু এডুকেশন আপ টু 14 ইয়ার্স, রাইট টু এডুকেশন আপ টু 14 ইয়ার্স, এটাও তো একটা মৌলিক অধিকার। তো এই যে রাইট টু এডুকেশন আপ টু 14 ইয়ার্স, এই যে মৌলিক অধিকারটা, সেটা কোন ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে, এটা একটা দিতে পারে। তাহলে এটা একটু দেখে যাবে, এটা হলো রাইট টু ফ্রিডমের আন্ডারে পড়ছে। রাইট টু ফ্রিডমের আন্ডারে আর্টিকেল 19 থেকে 22 পড়ে, তো তার মধ্যে আর্টিকেল 21A যেটা সেটা পড়ে। হ্যাঁ, এর আগে আমি তোমাদেরকে বলেওছি যে রাইট টু এডুকেশন কোন অ্যাক্টে বলা আছে, আর্টিকেল 21A তে। এটা আগে মৌলিক অধিকার ছিল না, এটা আগে ডিপিএসপির ভেতরে ছিল, পরে এটাকে মৌলিক অধিকারে নিয়ে আসা হয়। তো একটা প্রশ্ন করতে পারে যে কততম সংবিধান সংশোধনী, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে এটা কিন্তু বেসিক্যালি ফান্ডামেন্টাল রাইটসে ইনক্লুড করা হচ্ছে। এটার মাধ্যমে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে রাইট টু এডুকেশনকে ইনক্লুড করা হচ্ছে। তো এটা একটুখানি তোমরা দেখে যাবে, একদম বেসিক ইনফরমেশন যেগুলো না জানলেই নয়। আচ্ছা হ্যাঁ, আর একটা ব্যাপার, যেহেতু কনস্টিটিউশন নিয়ে বলছি, তো কনস্টিটিউশনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, গণপরিষদে আমাদের কনস্টিটিউশন কবে গৃহীত হয়েছিল, যদি জিজ্ঞেস করে কনস্টিটিউশনের অ্যাডপশন ডেটা কবে, কবে অ্যাডপ্ট হয়েছিল, সেটা একটু তোমরা মাথায় রাখবে। কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করেছিলাম 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 আমরা কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছিলাম। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিলেও দিতে পারে, সেটা হলো কনস্টিটিউশন কবে আমাদের দেশে এনফোর্স হয়েছিল বা লাগু হয়েছিল, কারণ এটা তোমরা সবাই জানো। তাই জন্য আমি বললাম যে এটা নাও দিতে পারে, কারণ এটা অনেকেই তোমরা জানো। সেটা হলো 26শে জানুয়ারি, 26 জানুয়ারি 1950। ঠিক আছে, তো এই মোটামুটি কিছু বেসিক ইনফরমেশন তোমরা দেখে যাবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেমন ফর এক্সাম্পল ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা যে সরকারি চাকরি করব, সরকারি চাকরির কথা কোথায় বলা আছে, ঠিক আছে। তার সাথে রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট কবে এসছিল, কোন অ্যামেন্ডমেন্টে এসছিল, কোন আর্টিকেলে এসছিল, কত সালে আইনটা এসছে, আইনটা এনফোর্স হয়েছে কবে, সেগুলো দেখে যাবে। যে অঞ্চলে তোমরা থাকো সেই মিউনিসিপাল কর্পোরেশন, কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, সেই অঞ্চলের যিনি মেয়র আছেন তার ব্যাপারে একটু দেখে যাবে, মানে তার নামটা দেখে যাবে, তার ব্যাপারে জানার দরকার নেই। মিউনিসিপ্যালিটি হলে যিনি চেয়ারম্যান তার ব্যাপারে জেনে যাবে, তার নাম। পঞ্চায়েত হলে প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, এমএলএ, এমপির নাম অবশ্যই দেখে যাবে যে অঞ্চলে তোমরা যে বিধানসভা বা যে লোকসভায় আছো। এবং তার সাথে বেসিক এই যে ইনফরমেশন বললাম এগুলো একটু দেখে নেবে এবং অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, ব্যাস, এর থেকে বেশি কনস্টিটিউশন থেকে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না। স্যার যদি কিছু বলেন ওদেরকে একটু বলে দিন। আপনি আরো দুই একটা কথা বলুন আমাদের বইটার ব্যাপারে একটু, স্যার বলতে থাকুন। আমি বইটা অ্যামাজন, ফ্লিপকার্টে আমি দেখে দিচ্ছি আমাদের বইটার বিশেষত্ব কি, যেটা আমরা যে বইটা পাবলিশ করি। একদম। আচ্ছা, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে আমাদের যে ইনস্টিটিউট এবং তার সাথে কিরণ পাবলিশারের যে একটা যৌথ উদ্যোগে আমাদের কিন্তু একটা বই লঞ্চ হয়েছে স্পেসিফিক্যালি আমাদের এই যে WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য। এবং এই বইটা কিন্তু যদি তোমরা হাতে রাখতে পারো তাহলে কিন্তু এটা তোমাদের গাইড বুক হিসেবে কাজ করবে। মানে বেসিক কিছু ইনফরমেশন জেনে তো আমাদের যেতে হয়, আমাদের ইউটিউব সেশনগুলো দেখলে তোমাদের একটা আইডিয়া হবে। তার সাথে এই বইটা তোমরা কিন্তু সংগ্রহ করে নাও। বইটাতে কি কি বিষয়বস্তু আছে দেখো, এখানে কিন্তু তোমরা যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে যাও তোমরা কিন্তু দেখতেও পাবে যে কোন কোন ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন দেখো বলা হয়েছে যে ইন্টারভিউয়ের প্রয়োজনীয়তা কি, আমাদের নিজের সম্পর্কে প্রশ্ন করবে যে আপনার সম্পর্কে কিছু বলুন, সেটা সম্বন্ধে কেমন উত্তর। দেখো এটা তো এক একজন মানুষের এক এক রকম উত্তর হয়, কিন্তু একটা বেসিক কেমন উত্তর হওয়া উচিত আইডিয়ালি এটা তো আমাদের জানা উচিত, তো সেটা এখানে বলা আছে। তারপর দেখো আত্মবিশ্বাস আমাদের মধ্যে কিভাবে আসবে, বাচন ভঙ্গি অর্থাৎ কথা বলার কি টেকনিক, কথা বলার কি ভঙ্গিমা সেটা সম্বন্ধে বলা আছে। দেখো তার সাথে পশ্চিমবঙ্গের রাজ্য সংক্রান্ত বিভিন্ন ঘটনা, পশ্চিমবঙ্গের পরীক্ষা, তোমরা পশ্চিমবঙ্গের স্কুলে চাকরি করবে, পশ্চিমবঙ্গ সম্বন্ধে তো জানতে হবে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের বর্তমানে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল, কততম রাজ্যপাল, এই বেসিক ইনফরমেশন গুলো জেনে যাওয়া প্রয়োজন। তো তার সাথে ওভারঅল যা যা ইনফরমেশন লাগে, গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের কি কি কাজ হয় সেটা খুব জানা ইম্পর্টেন্ট, যে একজন গ্রুপ ডি এমপ্লয়ি সে স্কুলে কি কাজ করেন, একজন গ্রুপ সি এমপ্লয়ি ক্লার্ক যিনি আছেন তিনি কি কি কাজ করেন, সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু এই বইটাতে পেয়ে যাবে। তো স্যার কিছু বলুন এই বইটা সম্বন্ধে। এবং আমি যেটা বলতে চাই যে অনেকেই যেটা ভাবছো যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট হয়তো ভোটের পরে বেরোবে, কিংবা এরকম অনেকে ধারণা করছো
যে আদৌ কি ইন্টারভিউ হবে, এরকম একটি কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে। তোমরা নিশ্চিত থাকো, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হবে, খুব সম্ভাবনা বেশি যে আগামী সপ্তাহেই গ্রুপ সি গ্রুপ ডির রিটিনের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং ভোটের সঙ্গে এই এসএলএসটির যে নিয়োগ প্রক্রিয়া, এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, তার কিন্তু কোনো সম্পর্ক নেই। তার কারণ এই প্রক্রিয়াগুলো অলরেডি ভোটের দিনক্ষণ শুরু হওয়ার আগেই এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তোমরা ইতিমধ্যেই জানো যে এসএলএসটির কাউন্সেলিং প্রক্রিয়াও চলছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়াও চলছে, এবং একই সঙ্গে তোমাদের কিন্তু অ্যান্সার কিও পাবলিশ করা হয়েছে, এবং এরপর ফাইনাল রেজাল্ট কিন্তু চলে আসবে। তাই আর দেরি না করে ইন্টারভিউর রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে ইন্টারভিউর জন্য তোমরা প্রস্তুতির জন্য বেশি টাইম পাবে না। তাই ইন্টারভিউ একটা ভাইটাল ব্যাপার। এবং আরেকটা জিনিস অনেকেই বলছে, যেটা স্যার খুবই আমাদের কাছে আশ্চর্যের মনে হয়েছে, যে এইসব ভাবনা চিন্তা যারা করছে তারা কিভাবে ভাবতে পারে যে ইন্টারভিউতে উপস্থিত থাকলে বোধহয় 2 নাম্বার তাকে দিয়ে দেওয়া হবে। 5 নাম্বারের ইন্টারভিউ, তোমার ইন্টারভিউতে উপস্থিত হলে তোমাকে 2 নাম্বার দেওয়া হবে না। এটা কোথাও লেখা নেই যে ইন্টারভিউতে উপস্থিত হলেই তুমি 2 নাম্বার পাবে। এটা কোথাও লেখা নেই। তুমি ইন্টারভিউতে কিছু বলতে পারবে না, তুমি ইন্টারভিউতে উপস্থিতির জন্য তোমাকে 2 নাম্বার দেওয়া হবে, এরকম একটা ধারণা একেবারেই ভ্রান্ত। ইন্টারভিউতে উপস্থিতির জন্য কোনো নাম্বার বরাদ্দ থাকে না। কোনো ইন্টারভিউতে থাকে বলে আমার জানা নেই যে তুমি প্রেজেন্ট আছো বলে তুমি কিছুই, তাহলে তুমি একদম নীরব হয়ে বসে থাকবে। ইন্টারভিউতে খালি তুমি গেলে আর নিজের মুখটা দেখালে, অ্যাটেন্ডেন্স বললে আমি আছি, তাতে নাম্বার দেওয়া হয় না। এবং এই ধরনের কিছু কিছু ভ্রান্ত ধারণা কিন্তু রয়েছে। এবং অনেকে ভাবছো যে অনলাইন অফলাইন ইন্টারভিউ প্রিপারেশন গাইডেন্স নিতে চাইছো। আমাদের কাছে গাইডেন্স অবশ্যই চলছে। আমাদের প্রত্যেক রোববার ঠিক 11:30 থেকে অফলাইন সেশন চলছে, এবং ইভিনিংয়ে অনলাইন সেশন হয়। 1:1, মানে তোমাদের 1:1 আমরা ইন্টারভিউ করাই। গুগল মিটে লাইভ ইন্টারাক্টিভ হয় সেশনগুলো, এবং মাইক আনমিউট করে, ক্যামেরা অন করে তোমরা ইন্টারভিউ দিতে পারো। 1:1 এই ইন্টারভিউ দেওয়ার প্রক্রিয়া রয়েছে, এবং এইগুলো রেকর্ড করা হয়, এবং এই রেকর্ডগুলো কেবলমাত্র অ্যাপে দেওয়া হয়, যাতে তুমি পরে কারেকশন এবং মডিফিকেশনগুলো দেখতে পারো, এবং অন্য তোমার যারা সহপাঠী রয়েছে তাদের যে সমস্ত ইন্টারভিউ সেগুলোও দেখতে পারো। তাদের কি কি কারেকশন, ফিডব্যাক এবং কি কি তাদেরকে ইমপ্রুভমেন্টের জন্য সাজেশন দিচ্ছেন এক্সপার্টরা, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো এই সমস্ত ব্যবস্থা থাকছে ভিএসসি একাডেমিতে। যদি যোগাযোগ করার হয়, কল করতে পারো। আমাদের যে স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা সেশনটা স্যার এই পর্যন্ত রাখি। আর লাস্টে আরেকটা কথা বলি, আগামীকাল ঠিক সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3 ঘন্টার মেগা ম্যারাথন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইন্টারভিউ গ্রুমিং সেশন থাকবে। তো চলো আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।